ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতি বইয়ের ভাষা অংশ থেকে আজকে তৃতীয় অধ্যায় তথা শেষ অধ্যায়টি পড়া হবে। তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় মোট 10 নম্বর থাকবে ভাষা থেকে। তাই তোমরা যদি ভাষা থেকে পুরোপুরি নম্বরটা অর্থাৎ 10-এ 10 পেতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে এই ভাষা অংশটা টেক্সট থেকে খুব ভালো করে পড়তে হবে। শুধুমাত্র সহায়িকা পড়লে কিন্তু হবে না, তোমরা টেক্সটটা ভালো করে পড়বে, তাহলেই তোমরা ফুল মার্কস পাবে। তো আমি এই চ্যানেলে চেষ্টা করেছি সমগ্র ভাষা অংশটা কভার করার। যে ভিডিওগুলো চ্যানেলে রয়েছে আমি প্লেলিস্টও করে দিয়েছি, তোমরা সেগুলি যদি দেখে না থাকো তো দেখতে পারো। আজকে আমরা তৃতীয় অধ্যায়টি সম্পূর্ণ শেষ করব। তো দেখো, তৃতীয় অধ্যায়টির নাম ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা। ভীষণ ভালো লাগার একটি চ্যাপ্টার, তোমরা পড়লে তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো যারা চ্যানেলে নতুন, আমি বলবো যে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের হয়তো কাজে লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটি দেখার পর অবশ্যই শেয়ার করো, লাইক করো আর কমেন্টও করো। আচ্ছা, চলো আমরা মূল অংশে যাই, এবার পড়াশোনা করি। বলা হচ্ছে ভাষা সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায়। আগের অধ্যায়গুলিতে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, আমরা তো দেখেছিলাম যে ইন্দো ইউরোপীয় আর্য ভাষা বংশ থেকে বিভিন্ন সময় বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে কীভাবে বাংলা ভাষা অর্থাৎ বর্তমানের ভাষা এসেছে। আচ্ছা, তোমরা যদি ওই ভিডিও নাও দেখে থাকো, একটা বিষয় বলো তো, যখন চর্যাপদ পড়েছ তখন মনে হয়েছে না এই যে অনেক জায়গায় যে চর্যার বিভিন্ন পদগুলো তুলে ধরা হয়েছে, সেই পদগুলো যখন তোমরা দেখেছো তো তখন মনে হচ্ছে না এই বাবা এটা কি বাংলা ভাষা? ওই আমরা যেভাবে কথা বলি সেরকম তো নয়, তাই না? সুতরাং আমরা কি বুঝতে পারছি যে ভাষা সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়। সেটাই তখনকার বাংলা ছিল, এবং এখনকার বাংলা সময়ের সাথে সাথে অনেকটা পাল্টে। আজ থেকে 500-1000 বছর পরে আমাদের যে বাংলা ভাষা সেটা কিন্তু এরকম থাকবে না, সেটাও সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হবে। কি বলা হচ্ছে দেখো, ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয় হয়ে কিভাবে 3000 বছরের বেশি সময় ধরে আজকের বাংলা এলো, সে বিবর্তনের ধাপগুলো নিয়ে চর্চা করা হলো, সেটাকে বলা হচ্ছে ঐতিহাসিক ও তুলনামূলক ভাষাতত্ত্ব। এই যে আমরা মনে রাখবো ঐতিহাসিক ভাষাতত্ত্ব কোনটা, তুলনামূলক ভাষাতত্ত্ব কোনটা। তো এই যে একটা ভাষা, কোনো ভাষা বংশ থেকে বিবর্তনের মাধ্যমে সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে রূপান্তরিত হয়, সেই যে বিবর্তনের ধাপ, সেটা চর্চা করা হয় ঐতিহাসিক ও তুলনামূলক ভাষাতত্ত্বে। চিন্তা করার কোনো কারণ নেই, ঐতিহাসিক ও তুলনামূলক ভাষাতত্ত্ব কি সেটা আমরা খুব ভালো করে বুঝবো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা বুঝবেই। বলা হচ্ছে কিন্তু ভাষা শুধু সময়ের সঙ্গেই পাল্টায়, একটি নির্দিষ্ট সময়ের মধ্যেও থাকে একটি ভাষার নানা। কথাটা নতুন মনে হচ্ছে না? তোমরা হয়তো বলবে এই তো বলা হলো যে, আমি তো বলছিলাম টেক্সট থেকে পড়াচ্ছি, তোমরা দেখছো যে এই তো বলা হলো যে ভাষা সময়ের সাথে সাথে পাল্টায়, অর্থাৎ দীর্ঘ সময়ের মেয়াদে ভাষার বদল ঘটে। আবার এখানে বলা হচ্ছে শুধু সময়ের সঙ্গে পাল্টায় না, একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যেও একই ভাষার নানা রূপ থাকে। ভাষার ধ্বনি ও রূপ নিয়ে একটি নির্দিষ্ট সময়বৃত্তে যে আলোচনা বা চর্চা, একে বলা যেতে পারে এককালীন ভাষাতত্ত্ব। এটা মনে রাখবে যে এককালীন ভাষাতত্ত্ব এককালীন বোঝা যাচ্ছে একটি নির্দিষ্ট কালের কথা বলা হচ্ছে। যেমন ধরো আজকে বাংলাটা আমরা যেভাবে ব্যবহার করি সেটাকে নিয়ে যদি চর্চা করি যে আমাদের ব্যবহার করা ভাষার ধ্বনি বা রূপ কেমন। যেমন আমরা যদি ব্যাকরণ পড়ি, তোমরা ক্লাস 9-10-এ বা তোমরা ছোটোবেলা থেকে ক্লাস 10 পর্যন্ত তোমরা ব্যাকরণ পড়েছো, তো সেই ব্যাকরণে তোমরা কোন বিষয়টি পড়েছো, যে ভাষায় তোমরা কথা বলছো বর্তমানে সেই ভাষা নিয়ে তোমরা আলোচনা করেছো বা পড়েছো তোমরা। সুতরাং একটি নির্দিষ্ট সময়ে ভাষার ধ্বনি বা রূপ কেমন সেটি নিয়ে যে আলোচনা, সেটাকে বলা হয় এককালীন ভাষাতত্ত্ব। যদি মনে করে নিই এই মুহূর্তে একটা মুহূর্তের ভাষা স্থির, তাহলে সেই সময়ের ভাষাকে বিশ্লেষণ করা সম্ভব তার অতীতের কথা না এনে। যেহেতু ভাষার পরিবর্তন অতি ধীর গতি, তাই এমন মুহূর্ত বিশ্লেষণের জন্য বেছে নেওয়া অসমীচীনময়। মানে একটা নির্দিষ্ট সময়ের ভাষাকে আমরা বিশ্লেষণ করতেই পারি, কারণ ভাষার যে পরিবর্তন সেটি ধীর গতিতে হয়। দেখো এই যে ইন্দো ইউরোপীয় আর্য ভাষার থেকে যে বাংলা ভাষা এলো, সেটি প্রায় 3000 বছর সময় লেগেছে। সুতরাং 100, 150 বা 200 বছরে বিশেষ কিছু পার্থক্য ঘটে না, বা 50 বছরে বিশেষ কোনো পার্থক্য ঘটে না। 100-200-তে সামান্য ঘটে, কিন্তু 50 বছরে সেরকম ঘটে না। তো কি বলা হচ্ছে দেখো, যেহেতু ভাষার পরিবর্তন অতি ধীর গতি, মানে খুব ধীর গতিতে ঘটে,
এমন মুহূর্ত বিশ্লেষণের জন্য বেছে নেওয়া অসমীচীন নয়। সুতরাং আমরা কি করব, একটা বিশেষ সময়ের ভাষাকে আমরা বিশ্লেষণ করতেই পারি। ঐতিহাসিক ভাষা তত্ত্ব দ্বিকালীন ডায়াক্রনিক কাঠামোর মতো কাজ করে। ঐতিহাসিক ভাষা তত্ত্বকে দ্বিকালীন বলা হচ্ছে কারণ দেখো দয়বয় রসইকার দ্বি শব্দের মানে তোমরাও জানো, দ্বি মানে দুটো, অর্থাৎ দ্বিকালীন শব্দের অর্থ দুটো কাল। যেমন এখানে একটা ছক করা আছে, যেমন বলা হচ্ছে যে এই ছকটা দেখো যে ক কাল থেকে খ কালে, এই যে ক কাল থেকে খ কালে বা খ থেকে গতে কিভাবে ভাষা পরিবর্তিত হচ্ছে তার কথা বলা হচ্ছে। কোথায় বলা হচ্ছে? ওই দ্বিকালীন ভাষাতত্ত্বে, ঐতিহাসিক ভাষাতত্ত্বে। ঐতিহাসিক ভাষাতত্ত্বকে বলা হচ্ছে এটা দ্বিকালীন কাঠামোর মতো কাজ করে। কারণ দেখো ইতিহাস মানে কি? ইতিহাস মানে যেগুলি আগে ঘটে গেছে। তো আমরা যখন ঐতিহাসিক ভাষাতত্ত্ব নিয়ে কাজ করব তখন আমরা কি করব, যে সেই ভাষাটা আগে কেমন ছিল এবং বর্তমান মানে সেই আগে কেমন ছিল সেই রূপটি আমরা জানার চেষ্টা করব। আগের রূপটা আমরা জানবো আগে। আচ্ছা, কিন্তু এককালীন ভাষা চর্চাও সম্ভব। এককালীন ভাষাতত্ত্ব একটি বিশেষ কালকে বেছে নেয়, পূর্ববর্তী কালের সঙ্গে সেই কালের সম্পর্ক আবিষ্কার করতে চায় না। যেমন আমরা যদি এককালীন করতে চাই তাহলে দেখো আমরা তাহলে ধরো এককালীন করবো, তাহলে শুধু এই খটাই করতে পারি বা শুধু এই গড়টাই করতে পারি বা শুধু এই পটাই করবো। কিন্তু এই খটা কয়ে কেমন ছিল সেটা আমরা ভাববো না, আমরা শুধু একটা নির্দিষ্ট সময়কালকে নিয়ে করি। আচ্ছা, তোমরা ছকটা যদি ভালো করে খেয়াল করো বুঝতে পারবে। এবার দেখো বলা হচ্ছে ঐতিহাসিক ভাষাতত্ত্ব কি বোঝার চেষ্টা করছে, কযুগের ভাষা খযুগে কতটা পরিবর্তিত, কোন কোন প্রক্রিয়ায় সে পরিবর্তন দিয়ে দেয়, এইভাবে ফুটিয়ে তুলতে চাইছে পরিবর্তমান ভাষাকে একটি বহমান নদীকে। অর্থাৎ বর্তমানের ভাষা কিভাবে আগের থেকে পরিবর্তিত হলো সেটা ঐতিহাসিক ভাষাতত্ত্বের কাজ। এককালীন ভাষাতত্ত্ব, এককালীন মানে বোঝা যাচ্ছে একটি নির্দিষ্ট সময়। এককালীন ভাষাতত্ত্বের আগ্রহ কিন্তু সীমাবদ্ধ থাকে প্রধানত একটি কালখণ্ডে। হতে পারে সেটা ক বা খ বা গ, যা বললাম আর কি। অর্থাৎ ধরা যাক ক কালে ভাষার রূপ কীরকম ছিল, ধ্বনি কীরকম ছিল, এবং ক কালে অর্থাৎ একটা নির্দিষ্ট কালে সে ভাষার কত রকম বৈচিত্র্য ছিল। দেখো আমরা তো আগেও জেনেছি যে একটা ভাষার একটি রূপ থাকে না, তার নানা রকম বৈচিত্র্য থাকে। যদি একটা ভাষা অনেকটা ভৌগোলিক এলাকা জুড়ে থাকে তাহলে তার ভাষার মধ্যে বৈচিত্র্য আসে। যেমন একটা উদাহরণ দিই, দেখো আমরা আমাদের পশ্চিমবঙ্গকে ধরো, যে আমরা যারা কলকাতা নদিয়া মুর্শিদাবাদে বাস করি তাদের ভাষার সাথে আমরা যদি উত্তরবঙ্গের ভাষা তুলনা করি তাহলে কিন্তু দেখা যায় যে এই একই বাংলা ভাষার মধ্যে বৈচিত্র্য রয়েছে। বা তুমি বাংলাদেশের কথা ধরো, যে আমাদের কলকাতার ভাষার সাথে কিন্তু ময়মনসিংহ জেলার ভাষার পার্থক্য রয়েছে, বা ঢাকার ভাষার সঙ্গে সিলেটের ভাষা পার্থক্য রয়েছে। আচ্ছা, এই যে সিলেটি ভাষা প্রসঙ্গটা আসলে যখন বলি, তো তোমরা সিলেটি ভাষা শুনলে তোমরা বুঝতেই পারবে না যে এটা বাংলা কিনা। তো দেখো এই সিলেটি ভাষা একটি জনপ্রিয় গান, মানে একটি গান বেশ জনপ্রিয় হয়েছিল বছর 2-3 আগে, আইলারে নয়া দামান। তোমরা সবাই হয়তো শুনেছো গানটা। গানটা শুনে প্রথমে মনে হতো না যে কি বলছে, কিন্তু শুনতে বেশ ভালোই লাগতো। তো এই যে একই ভাষার মধ্যে যে বৈচিত্র্য এটা সবসময় থাকে। আচ্ছা, যেমন ধরো তুমি যে ভাষায় অনর্গল বন্ধুদের মধ্যে কথা বলো আর যে ভাষায় তুমি কোনো বিষয় নিয়ে অনেকের সামনে বক্তৃতা দাও, এই দুটি ভাষা কি সম্পূর্ণ এক? অবশ্যই না। আমরা বন্ধুদের সাথে যে ভাষায় কথা বলবো সে ভাষায় তো বক্তৃতা দেবো না। দ্বিতীয় ক্ষেত্রে একটু কি পরিশীলিত ও মার্জিত হয়ে যায় না তোমার ভাষা? আবার যখন তুমি লেখো কোনো প্রবন্ধ তখনও কি তোমার একটু আলাদা হয়ে যায় না তোমার ভাষা? ধরো তুমি থাকো পুরুলিয়া বা কোচবিহার জেলায়, তোমার কথার সঙ্গে বাংলাদেশের ঢাকা শহরে থাকা কোনো বন্ধুর ভাষা কি হুবহু এক? তোমরা তো এখন সোশ্যাল মিডিয়াতে মোটামুটি অনেকেই থাকো, তো তোমরা তো খেয়াল করে থাকবে যে তাদের সাথে বা বাংলাদেশের যে রাজধানী ঢাকা তার সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজধানী কলকাতার ভাষা কত পার্থক্য তোমরা খেয়াল করেছো। প্রতি ক্ষেত্রে দেখবে একই বাংলা ভাষার মধ্যে রয়েছে বাংলা ভাষারই নানা রকম ফের। আর এটা শুধু বাংলা ভাষার ব্যাপার এরকম কিন্তু নয়, পৃথিবীর সব ভাষার মধ্যে এরকম বৈচিত্র্য দেখা যায়। তবে যে ভাষার ভৌগোলিক বিস্তৃতি ও ভাষাভাষীর সংখ্যা বেশি সেই ভাষার ক্ষেত্রে এই রকম ফেরের ধরন ও সংখ্যা বেশি। আচ্ছা, এরপর আমরা মূল বিষয় প্রবেশ করব ধীরে ধীরে। এখন দেখা গেছে কোনো ভাষার যতটা ভৌগোলিক বিস্তার ঘটেছে নানা অঞ্চল সে ভাষার রূপ আলাদা হয়ে গেছে। মানে বলা হচ্ছে না যে ভাষার ভৌগোলিক বিস্তার যদি বেশি হয় তার বৈচিত্র্য বেশি দেখা যাবে। যেমন আমাদের বাংলা ভাষা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, তোমার বাংলাদেশে রয়েছে, আমাদের ত্রিপুরা রাজ্যে রয়েছে, বিহারেও বাঙালি আছে। তো
তো এভাবে বাঙালি যে বাংলা ভাষার বিস্তার কিন্তু ভৌগোলিকভাবে অনেকটা বেশি। বাংলা ভাষার ক্ষেত্রে কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনার মানুষের মুখের ভাষা, আর পুরুলিয়া, বাঁকুড়ার মানুষের মুখের ভাষা, কিংবা জলপাইগুড়ি, কোচবিহারের মানুষের মুখের ভাষা আলাদা। সুকুমার সেন তিনি একজন বিখ্যাত ভাষাবিজ্ঞানী, তিনি সাহিত্যের ইতিহাসও রচনা করেছেন। তো তিনি কি করেছেন, বাংলার এই যে আঞ্চলিক বৈচিত্র্যগুলি, অর্থাৎ বাংলা ভাষার যে আঞ্চলিক বৈচিত্র্য, সেগুলিকে 5টি ভাগে ভাগ করেছেন। এই জায়গাটা আমরা ভীষণ ভীষণ ভালোভাবে পড়ব। তো বাংলা ভাষায় যে 5টি বৈচিত্র্য, সেই 5টি বৈচিত্র্য কি কি, এই নামগুলি একদম ঠোঁটস্থ করে ফেলবে। ঠোঁটস্থ অর্থাৎ তোমার ঠোঁটে যেন থাকে। 5টা নাম কি কি? রা, রি, দেখো ঢয় বিন্দুরা, এটাকে বিন্দু বলে, কিন্তু শূন্যতে দেখবে শূন্যের মাঝখানটা ফাঁকা থাকে আর বিন্দুতে ভরাট থাকে, এই জন্য এটাকে ঢয় বিন্দুরা বলবো। আচ্ছা, রা, রি, যেহেতু ঢয় বিন্দুরা তাই উচ্চারণটা হবে রা, রি। রা, রি, বরেন্দ্রী, বঙ্গালী, কামরূপী আর ঝাড়খণ্ডী। ভাষার এই যে আঞ্চলিক রূপ, এটাকে বলা হচ্ছে উপভাষা বা ডায়ালেক্ট। ভীষণ ভালো একটা বিষয় তোমরা আজকে পড়ছো। বাংলা ভাষার ক্ষেত্রে এই 5টি প্রধান উপভাষা। তাহলে বাংলা ভাষায় কটি উপভাষা পেলাম আমরা? 5টি। আচ্ছা, এরপর আমরা দেখব যে এই যে 5টি উপভাষা পেলাম, সেই 5টি উপভাষা কোন কোন অঞ্চলে রয়েছে। দেখো বলা হচ্ছে রাঢ়ী। রাঢ়ী রয়েছে কোথায়? ভাগীরথী, হুগলি নদীর আশেপাশে ব্যবহৃত ভাষা। আর বরেন্দ্রী হলো মালদা, দিনাজপুর এইসব এলাকার। বঙ্গালী বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, খুলনা, যশোর, চট্টগ্রাম ইত্যাদি। কামরূপী জলপাইগুড়ি, কোচবিহার, আসামের কাছাড়। আর ঝাড়খণ্ডী হলো পশ্চিম বাংলার পশ্চিম প্রান্তের ঝাড়খণ্ডের মানভূম, সিংভূম ও ঝাড়খণ্ড সংলগ্ন পুরুলিয়া, দক্ষিণ পশ্চিম বাঁকুড়া, দক্ষিণ পশ্চিম মেদিনীপুর ইত্যাদি অঞ্চলে। তাহলে এবার প্রশ্ন উঠতে পারে, এতগুলি যদি বাংলার উপভাষিক অঞ্চল হয়, অর্থাৎ উপভাষার অঞ্চল হয়, তাহলে কোন অঞ্চলের ভাষা বাংলা? আসলে তো সবই বাংলা। আসলে যে কোনো ভাষা হলো তার নানা উপভাষার একটি বিমূর্তন। এসব উপভাষা মিলিয়ে বাংলা ভাষা। এবার এই উপভাষাগুলির মধ্যে কোনো একটি উপভাষাকে স্ট্যান্ডার্ড বা মান্য ভাষা বলা হয়। যে এই যে এতগুলি উপভাষা, তার মধ্যে একটাকে তো স্ট্যান্ডার্ড বা মান্য ভাষা বলা হবে, যেটাকে আমরা লিখিত আকারে ব্যবহার করি। এভাবে যদি মান্যতা না দেওয়া হয়, তাহলে কি হবে? এক একটা অঞ্চলে এক এক রকমভাবে বাংলা লেখা হবে, যার ফলে বিশৃঙ্খলা দেখা দেবে। তো কি করা হয়, একটি ভাষার বিস্তৃতি যদি বেশি হয়, বা সেই ভাষাতে যদি অনেকগুলি উপভাষা থাকে, তাহলে সেক্ষেত্রে সেই উপভাষাগুলির মধ্যে থেকে একটি বিশেষ ভাষাকে স্ট্যান্ডার্ডিটি বা মানব ভাষা হিসেবে তাকে মর্যাদা দেওয়া হবে। তার মানে কিন্তু এই নয় যে বাকি ভাষাগুলি অযোগ্য। যেমন বাংলা ভাষার ক্ষেত্রে দেওয়া হয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের মুখের ভাষাই হলো মান্য ভাষা। মান্যতুলিক ভাষাও শেষ পর্যন্ত অন্যান্য উপভাষাগুলোর মধ্যে একটি উপভাষা মাত্র। তো দেখো, কলকাতার আশেপাশের অঞ্চলের মানুষের মুখের ভাষাকে স্ট্যান্ডার্ড বা মান্য ভাষা বলে বলা হচ্ছে বলে কিন্তু এই নয় যে বাকিগুলি থেকে সেগুলি আলাদা বা উন্নত। ওটিও একটি উপভাষা। মনে রাখতে হবে, এই মান্য বাংলা একমাত্র বাংলা নয়। বাংলা হলো যতজন মানুষ বাংলা বলে তার একটা সাধারণ মান্যতুলিক ভাষা হিসেবে স্বীকৃত যে উপভাষা, তা অন্যান্য উপভাষাগুলির তুলনায় উন্নত নয়, অনুন্নত নয়। তাহলে এতগুলো উপভাষার মধ্যে কি করে একটি উপভাষা মান্য হওয়ার যোগ্যতা অর্জন করে? তাই তো তোমাদের মনে নিশ্চয় প্রশ্ন এসেছে যে তাহলে কেন এই ভাষাটাকে মান্যতা দেওয়া হবে, অন্য ভাষাগুলিকে কেন দেওয়া হবে? প্রথমে বলি, এই যোগ্যতা অর্জন নির্ভর করে না কোনো ভাষাগত কারণের উপর, বরং নির্ভর করে ঐতিহাসিক ও অর্থনৈতিক কারণে। দেখবে খুব সুন্দরভাবে বলা হয়েছে যে কেন বিশেষ কোনো ভাষাকে স্ট্যান্ডার্ড বা মান্য ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। বাংলা ভাষার যে অঞ্চলের ভাষিক রূপটি মান্য বলে চিহ্নিত হয়েছে, অতীতের নানা রাজনৈতিক ক্রিয়াকলাপের মাধ্যমে সে অঞ্চলটি সর্বাপেক্ষা গুরুত্ব পেয়েছে। দেখো, ইংরেজ শাসনকালে প্রধান শাসন কেন্দ্র ছিল কলকাতা। এছাড়াও পর্তুগিজরা হুগলিতে, ফরাসিরা চন্দননগরে, ওলন্দাজরা শ্রীরামপুরে তাদের প্রভাব বিস্তার করেছিলেন। অর্থাৎ আমাদের বাংলার যে বাণিজ্য কেন্দ্র তা কলকাতার আশেপাশে। আবার ভাগীরথী, হুগলি নদীর দুই তীরে একসময় গড়ে উঠেছিল এক বিশাল শিল্পাঞ্চল। এখনও এ রাজ্যের প্রশাসনিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষমতা এই অঞ্চলে কেন্দ্রীভূত। সুতরাং এই অঞ্চলের কথ্য ভাষায় মান্য কথ্য ভাষা হয়ে উঠেছে
এর সঙ্গে ভাষাগত কোনো সম্পর্ক নেই। আশা করি তোমরা বুঝেছ। এখানে আমরা আরেকটি বিষয় জানবো, সেটি হচ্ছে কি ডায়ালেক্ট কন্টিনাম। তো ডায়ালেক্ট কন্টিনাম হলো এমন অনেক উপভাষার শৃঙ্খল যেখানে ধরা যাক উপভাষা 1 বোধগম্যতার দিক থেকে উপভাষা 2 এর খুব কাছাকাছি, উপভাষা 3 এর ক্ষেত্রে বোধগম্যতা আগের তুলনায় কম, উপভাষা 4 এর ক্ষেত্রে বোধগম্যতা আরেকটু কম। এভাবে হয়তো উপভাষা 8 এর ক্ষেত্রে দেখা যাবে যে উপভাষা 1 যারা কথা বলে তারা উপভাষা 8কে বুঝতে পারছে না। বাংলা ভাষার ক্ষেত্রে দেখা যাবে উড়িষ্যা সংলগ্ন পূর্ব মেদিনীপুরের মানুষেরা হয়তো চট্টগ্রাম অঞ্চলের মানুষের ভাষা বুঝতে পারছে, যদিও তারা বাংলা ভাষাতে কথা বলে। আবার দেখা যাবে উড়িষ্যা সংলগ্ন পূর্ব মেদিনীপুরের বাংলায় কথা বলা মানুষটি সহজে বুঝতে পারেন মেদিনীপুর সংলগ্ন উড়িষ্যা অঞ্চলে প্রচলিত কথ্য ওড়িয়া ভাষার। যেহেতু উপভাষা ও ভাষার পৃথকীকরণের ক্ষেত্রে অন্যতম প্রধান সূচক বোধগম্যতা, মনে হতে পারে ওই বিশেষ অঞ্চলের দুটি উপভাষা, একটি বাংলা অন্যটি ওড়িয়া ভাষার একই ভাষার সম্পর্কিত। কিভাবে সেক্ষেত্রে বোঝা যাবে কোনটি কোন ভাষার উপভাষা? দেখা যাবে বাংলা ভাষার মানুষটি ওই বিশেষ ওড়িয়া ভাষার কথ্যরূপটি বুঝতে পারলেও তার মান্য ওড়িয়া বুঝতে অসুবিধা হবে, কিন্তু বুঝতে পারবেন মান্য বাংলা। আবার চট্টগ্রামের মানুষটি মেদিনীপুরের ওই মানুষটির কথ্য বাংলা বুঝতে না পারলেও বুঝতে পারেন মান্য বাংলা। তার বিষয়টি কি হলো দেখো, একটা ভাষার মধ্যে যদি অনেকগুলি উপভাষা থাকে এবং তাদের মধ্যে যদি অধিক দূরত্ব হয় তাহলে তারা বুঝতে পারে না পরস্পরের ভাষা। আর আমরা যদি ধরে নাও আমরা কলকাতার আশেপাশে বা কলকাতায় যারা থাকি তারা রাঢ়ী ভাষায় কথা বলি, তো আমরা যে ভাষায় কথা বলি, আমরা যদি ওই সিলেটের কথা বললাম যে বা বঙ্গালী ভাষার, তুমি ধরো সিলেটের ভাষা তুমি বা চট্টগ্রামের ভাষা, আমরা অনেকেই হয়তো বুঝতে পারবো না, অনেক সময় আমাদের সন্দেহ হবে এটা কি বাংলা ভাষা। তো এরকম মনে হয়, কিন্তু আমরা যেমন মান্য ভাষা বুঝতে পারবো, ওরাও কিন্তু আমাদের মান্য বাংলাটা বুঝতে পারবে যেটা বাংলায় কথা বলছে। আবার এই যে একটা উদাহরণ দেওয়া হলো যে পূর্ব মেদিনীপুরের কাছাকাছি যারা থাকে অর্থাৎ উড়িষ্যার কাছাকাছি, তো তারা হয়তো কথ্য ওড়িয়াটা বুঝতে পারছে, যেহেতু পাশে উড়িষ্যার যে কথ্য ভাষা তারা শুনে শুনে তারা বুঝতে পারে, তো তারা ওড়িয়াটা বুঝতে পারছে, আবার হয়তো চট্টগ্রামের ভাষাটা বুঝতে পারছে। তার মানে কি তারা কি বাংলায় কথা বলছে না? হ্যাঁ, তারা বাংলাতেই কথা বলছে, কিন্তু এই যে ভাষার মধ্যে এই যে দূরত্ব সৃষ্টি হচ্ছে তার ফলে কিন্তু তারা নিজেদের ভাষাটাকেও বুঝতে পারছে না। এটাকে বলে হচ্ছে এই যে ডায়ালেক্ট কন্টিনাম। ভৌগোলিক অঞ্চলের বিভিন্নতার কারণে যেমন সৃষ্টি হয় উপভাষার, তেমনি যে সমাজে আমরা থাকি সেখানেও দেখা যায় ভাষার বৈচিত্র্য। তাহলে অঞ্চলভেদে ভাষার বৈচিত্র্য দেখা গেল, আমরা জানি। এবার দেখো সমাজেও ভাষার বৈচিত্র্য দেখা যায় কী কী কারণে? এই বৈচিত্র্যের সৃষ্টি হয় বৃত্তের কারণে, শিক্ষার কারণে, জাত ধর্ম বর্ণের কারণে, পেশাগত কারণে। আচ্ছা, প্রথমে বলি জাত ধর্ম বর্ণের যে বৈচিত্র্যের সৃষ্টি হয় তা বাংলা ভাষার ক্ষেত্রে খুব একটা ব্যাপার না, আমাদের বাংলার ক্ষেত্রে ব্যাপার না। কিন্তু একটা উদাহরণ দেওয়া হচ্ছে, বলা হচ্ছে তামিল ভাষায় উচ্চ বর্ণ বা ব্রাহ্মণদের কথার সঙ্গে নিম্ন বর্ণের ভাষার ফারাক, কিন্তু অন্য কারণগুলো বাংলা ভাষাতে দেখা যায়। এই যে বিভিন্ন কারণ বলা হলো না এই জায়গাটায়, তো এখানে প্রথম কারণটা অর্থাৎ ধর্ম বর্ণের কারণে যে বাংলায় ভাষার পার্থক্য হতে সেটা কিনতে হয় না, তামিল ভাষায় সেটা হয়। অন্য কারণগুলো বাংলা ভাষাতে দেখা যায়, যেমন যারা লেখাপড়া শিখে শিক্ষিত হয়ে ওঠে, এটা শিক্ষার কারণ। এই কারণটা বিশ্লেষণ করা হচ্ছে যে যারা লেখাপড়া শিখে শিক্ষিত হয়ে ওঠে স্কুল কলেজের ভাষার সংস্পর্শে এসে তাদের ভাষা যায় বদলে। বাড়িতে হয়তো তারা বাড়ির ভাষাতে কথা বলে, কিন্তু বাড়ির বাইরে কথা বলার ক্ষেত্রে চলে আসে মান্য বাংলা বলার ঝোঁক। আসলে শ্রেণীর ধারণা যায় বদলে দ্রুত। অশিক্ষিত কোনো মানুষের সন্তান শিক্ষিত হয়ে এবং পেশার পরিবর্তন ঘটিয়ে অন্য শ্রেণীতে যেতে পারে, এবং এই শ্রেণীগত পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন আসে তার ভাষাতে। ভাষাবিজ্ঞান চর্চায় এই ধরনের গবেষণামূলক কাজের সংখ্যা প্রচুর। এইভাবে সামাজিক স্তর ভেদে ভাষার এই বৈচিত্র্যকে সমাজ ভাষা বা সোশিওলেক্ট বলা হয়। অর্থাৎ যে আমাদের সমাজে যে বিভিন্ন ধর্মবর্ণের কারণ যদিও নেই, বা শিক্ষা, পেশা ইত্যাদি কারণে মানুষের কথা বলার ধরন বদলে যায়, এই বিষয়টাই হচ্ছে কি সমাজ ভাষা বা সোশিওলেক্ট। আবার দেখা যায় একই শ্রেণীতে থাকা দুটি মানুষের মুখের ভাষার মধ্যেও পার্থক্য রয়েছে।
যেমন ধরো তোমার স্কুলে যতজন মাস্টারমশাই আছে বা দিদিমণি আছে, তারা কি সবাই একরকমভাবে কথা বলেন? ধরে নিতে পারো যে তারা মোটামুটি একই শ্রেণীভুক্ত, কিছু ব্যতিক্রম বাদ দিলে একই অঞ্চলের মানুষ। এক ব্যক্তির ভাষার সঙ্গে আর এক ব্যক্তির ভাষার এই যে ফারাক, ব্যক্তির ভাষার এই যে বৈচিত্র্য, তাকে বলা যেতে পারে ব্যক্তি ভাষা, বিভাষা বা আইডিওলেক্ট। কি বলা যেতে পারে? ব্যক্তি ভাষা বা বিভাষা বা আইডিওলেক্ট। মনে রাখবে এই বিষয়টি। আসলে বাংলা ভাষা বললে বুঝতে হবে এই সবকটি কি, এগুলো সকলে কিন্তু বাংলা ভাষারই রূপ। স্থান, শ্রেণী বা ব্যক্তিগত নানান ফারাক সত্ত্বেও যে সাধারণত ফুটে ওঠে তাকেই আমরা ভাষা বলে চিহ্নিত করি। প্রত্যেকটি একটি জীবিত ভাষার বৈশিষ্ট্য। এগুলি কোনোটি বেশি গুরুত্বের বা তাচ্ছিল্যের যোগ্য নয়। এমনকি গালাগাল, রকের ভাষা, অপরাধ জগতের ভাষা, প্রযুক্তির ভাষা, পরিবারের সবই বৈচিত্র্যের অংশ। আচ্ছা, তো এই বিষয় নিয়ে অনেকেই গবেষণা করছেন। একটি মজার কথা বলে শেষ করি। বাংলায় যেমন সম্ভ্রম, নৈকট্য অর্থে 3 রকম বৈচিত্র্য ব্যবহার করি। আমরা খুব কাছের মানুষকে বা সম্মানে যারা অনেকটা ছোট তাদেরকে তুই বলি, অনেকে তুমি বলি, আবার অনেকে আপনি বলি। এবং এই যে তুই, তুমি, আপনি, এই ভেদে কিন্তু ক্রিয়াটা পাল্টে যায়। ধরো তুই খা, তুমি খাও, আপনি খান, এই যে ক্রিয়াটা বদলে যাচ্ছে। এই তোমার এই তার সাথে আমি কিভাবে কথা বলছি তার উপর ভিত্তি করে। কোরীয় ভাষায় এই অর্থে 6টি বৈচিত্র্য পাওয়া যায়। সুতরাং একটি ভাষিক অঞ্চলে ও সমাজে একজন মানুষের কথার মধ্যে থাকে অনেকগুলো স্তর। প্রথমে তিনি নিজেকে, তারপর তার পেশাকে এবং শ্রেণীকে বা এক কথায় তার সমাজকে, তারপর তার উপভাষিক বৈশিষ্ট্যকে প্রকাশ করেন এবং শেষ পর্যন্ত পৌঁছন মান্য ভাষায়। এই কথার মধ্যে সরলীকরণ হয়তো আছে, কিন্তু যথাযথ ভাষিক অবস্থার নির্ধারণ অত্যন্ত জটিল। একটা স্তর দেখানো হয়েছে, দেখো এই একটা ছক দেখানো হয়েছে, সেটাকে কি বলা হচ্ছে? ব্যক্তি ভাষা, অর্থাৎ ব্যক্তি নিজস্ব ভাষা, অর্থাৎ এক ব্যক্তির সাথে এক ব্যক্তির কথা বলার ধরন। তো এটা আমাদের অনেক সময় হতে পারে, একই বাড়ির মধ্যেও হতে পারে, বা আমার পাশের বাড়ির মানুষের সাথে আমার ভাষার পার্থক্য থাকতে পারে। আচ্ছা, এরপরে কি আসছে? দেখো সমাজ ভাষা, দুদিকে আসছে কি? সমাজ ভাষা, অর্থাৎ সমাজের আমার কি পরিচয় সেই হিসাবে আমার ভাষা। তারপর কি? উপভাষা, মানে আমার অঞ্চলের ভাষা। এবং শেষ পর্যন্ত আমি কি বলি? মান্য চলিত ভাষায় কথা বলি। এরপর আসে বিশ্ব ভাষা। এরপর আমরা পড়ব কি? সাধু ও চলিত রীতি। এই যে উপরে যে বিষয়গুলি পড়লাম সেগুলি হয় কথ্য ভাষার ক্ষেত্রে, কিন্তু লেখার ভাষারও কি বৈচিত্র্য আছে? বাংলা ভাষার লিখিত রূপের দিকে তাকালে সেখানে আমরা কটি রূপ দেখতে পাবো? 2টি রূপ। কী কী? একটি হচ্ছে সাধু, অন্যটি চলিত রীতি। এখন খুব একটা দেখা যায় না, কিন্তু 19 শতকের লিখিত গদ্যে অধিক সংখ্যক বিশুদ্ধ তৎসম শব্দ, ক্রিয়া সর্বনামের দীর্ঘরূপ, সমাসবদ্ধ পদ, বাক্যের পদবিন্যাসের ক্ষেত্রে নিয়মানুবর্তিতা সম্পন্ন বিদগ্ধ, গম্ভীর ও সাহিত্যে সীমাবদ্ধ যে ভাষা, সেটিকে সাধু ভাষা বলা হয়। দেখো, একবারে যে সংজ্ঞা বলা হয়েছে সেই সংজ্ঞার মধ্যে বৈশিষ্ট্যগুলো রয়েছে কি? সেখানে বিশুদ্ধ তৎসম শব্দের ব্যবহার বেশি, ক্রিয়া সর্বনামে দীর্ঘরূপ, যেমন করে না বলে করিয়া, তাকে না বলে তাহাকে, এগুলো কি হলো? ক্রিয়া সর্বনামের দীর্ঘরূপ। সমাসবদ্ধ পদ এবং বাক্যের পদবিন্যাসের ক্ষেত্রে নিয়মানুবর্তিতা বেশি, বিদগ্ধ ও গভীর যে সাহিত্য, সেটি হচ্ছে সাধু ভাষা। অন্যদিকে কথ্য ভাষার প্রধানত মান্য কথ্য ভাষার কাছাকাছি তদ্ভব শব্দ, তদ্ভব অর্থাৎ তার থেকে সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে যে শব্দগুলো এসেছে সেগুলি তদ্ভব শব্দ। ক্রিয়া সর্বনাম অনুসর্গের সংক্ষিপ্ত রূপ, দেশি বিদেশি শব্দের ব্যবহারে এবং বাক্যে পদবিন্যাসের কিছুটা শিথিল নিয়োগ সম্বলিত যে বাংলা ভাষা, সেটিকে আমরা বলছি কি? চলিত রীতি। 19 শতকে লিখিত বাংলা ভাষা হিসেবে যখন সাধু রীতির প্রচলন ছিল ব্যাপক, তখন চলিত রীতির ধারাটি ছিল কি? এই সাধু রীতি, এই জায়গাগুলো ভালো করে দেখবে। সাধু রীতির রূপটি গড়ে ওঠে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের হাতে। তারপরই রামমোহন রায়ের বেদান্ত গ্রন্থে এর যুক্তি নির্ভর দৃঢ় পিনদ্ধ রূপটি পাওয়া যায়। তিনি এই সাধু ভাষা কথাটি ব্যবহার করেন। তাহলে সাধু ভাষা কথাটি ব্যবহার করলেন বেদান্ত গ্রন্থে, রামমোহন রায় প্রথম ব্যবহার করলেন, এবং এই রীতিটি গড়ে উঠল মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের হাতে। 19 শতক ধরে বাংলা লেখার ক্ষেত্রে সাধু রীতির এই গৌরবময়তার পাশে ম্যারিচাঁদ মিত্রের আলালের ঘরে তুলান আর কালীপ্রসন্ন সেনের নতুন প্যাঁচার নকশা চলিত রীতির উজ্জ্বলতম নিদর্শন। অর্থাৎ আমরা দেখবো 19 শতকে সাধু ভাষাতেই সাহিত্য রচিত হতো, কিন্তু দুজন ব্যতিক্রম ছিলেন। দুজন ব্যতিক্রম
আহ, দুটি গ্রন্থ রচনা করলেন যেখানে চরিত্রীতি দেখা গেল। সেই দুটি গ্রন্থ কি কি? প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল আর কালীপ্রসন্ন সিংহের হুতম প্যাঁচার নকশা। পরবর্তীকালে রবীন্দ্রনাথ প্রমথ চৌধুরী তার সবুজ পত্র, এটি একটি পত্রিকার নাম, একে ঘিরে চরিত্রীতির স্থান করে দেয় সাহিত্যের অঙ্গ। তাহলে সাহিত্যে যে চরিত্রীতির স্থান বা প্রবর্তন সেটিকে যথার্থভাবে করলেন রবীন্দ্রনাথ ও প্রমথ চৌধুরী, পত্রিকাকে ইঙ্গিত করে সবুজ পত্র। এই জায়গাটি আমরা খুব ভালো করে করব। তারপরেই ক্রমে সাধুরীতির ধারটি হয়ে এলো ক্ষীণ থেকে ক্ষীণতর। এখন আমরা জানি চরিত্রীতিটাই আমরা এখন বাংলাটা লিখছি। সাধু আর চরিত্রীতির প্রধান পার্থক্য আমরা কি দেখব? সর্বনাম আর ক্রিয়ার। ওই যে বললাম, যেমন ধরো আমরা চরিত্রীতিতে কি বলি? তাকে। কিন্তু যদি আমরা সাধু ভাষায় বলি, সেই তোমার যে সাধু ভাষার যে সর্বনাম সেটাকে বিস্তারিতভাবে বলা হয়, যেমন তাকে না বলে তা কি বলা হবে? তাহাকে। আবার ক্রিয়ার যেমন যেমন খাও বা খাবে, সেটাকে কি বলা হবে? তোমার সেটাকে যদি সাধু ভাষায় বলা হয় তাহলে সেটাকে তার কি বলবে? খাইবে। তার মানে কি? যে ক্রিয়া ও সর্বনামের যে দীর্ঘরূপ তারা ব্যবহার কিছু চরিত্রীতির। এবার দেখো পার্থক্যটা কীভাবে বলা হচ্ছে, যে চরিত্রীতির মূল ভিত্তি মৌখিক ভাষা। এই কারণে চরিত্রীতির লিখিত রূপও অনেক সময় মৌখিক উচ্চারণের সহজ। তবে সাধুতে বলা হয় কোন, কোনো, কর, করো, কর, দেখে। আর চলিতে কি বলা হচ্ছে? এরকম ব্যবহার করছে, কোনো, করো, দেখে। এর বানানগুলো খেয়াল করো। এগুলোর থেকে চলিতে আমরা কি যেভাবে উচ্চারণ করি, আমরা দেখে যেভাবে উচ্চারণ করি সেভাবেই লিখি। এরপর বলা হচ্ছে বাংলা ভাষার মৌখিক উচ্চারণে হ্রস্ব দীর্ঘ তারতম্য নয়, তার ফলে তদ্ভবী শব্দের হ্রস্ব ব্যবহার করি। এই সাধু ভাষাতে তদ্ভব শব্দ কীভাবে ব্যবহার করা হচ্ছে? দীর্ঘ ইকার, লয় দীর্ঘ বার। আর চলিতে আমরা কি যত পারি হ্রস্ব ব্যবহার করছি, হ্রস্ব ই, হ্রস্ব উ। আচ্ছা, মৌখিক ভাষার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দ্ব্যর্থতা বা দ্বিমাত্রিকতা। যেমন এখানে বলা হচ্ছে জানালাম, জানলা। রবিবার না বলে রোববার। দ্বিবচন শব্দগুলিও সাধু চলিটার পরিবর্তন হয়। এখানে বলা হচ্ছে ভাতৃদ্বয়ের, আমরা বলছি দুই ভাই। এক বচনের ক্ষেত্রে সাধুতে টি বা খানি নির্দেশকগুলি যুক্ত হয়, চলিতের নির্দিষ্ট কর্তার সঙ্গে যুক্ত হয় টা বা খানা। বহু বচনের সাধু রীতিতে গুলি নির্দেশ যুক্ত হয়, আর আমরা বলি এই যে উদাহরণ দেওয়া হয়েছে, সাধুতে বলা হচ্ছে ছেলেটি, চলিতে ছেলেটা। সাধুতে বইখানি, চলিতে বইখানা। গাছগুলি, চলিতে গাছ। এরপর চলিত রীতিতে অনেক সময় মৌখিক ভাষার ঢঙে বিভিন্ন কারক চিহ্ন তথা লোক বিভক্তি লোপ পায়। যেমন কি বলা হচ্ছে, তিনি ছাত্র পড়িয়ে সংসার চালান। পরনে বলা হচ্ছে তারা খুব তাস পেটাচ্ছে। মানে যেভাবে আমরা কথা বলি সেভাবে তাতে কি হয়, কারকের যে বিভক্তি চিহ্ন সেটা লোপ পায়। সাধু রীতির সর্বনামগুলি মূলত প্রথম পুরুষ ও নির্দেশক চলিতে সংক্ষিপ্তভাবে ব্যবহার করা হয়। যেমন সাধুতে তাহার, তাহার বলা হচ্ছে, আর চলিত বলছি তারা, তাঁরা। তাহাদের, তাহাদিগের বলা হচ্ছে, তাহাদের বা তাহাদিগের বলা হচ্ছে সাধুতে, চলিত বলা হচ্ছে তাদের, তাদিগের। আচ্ছা, সাধু রীতি ক্রিয়ারীতির থেকে চলিত ভাষা ক্রিয়ারীতি সংক্ষিপ্ত বর্ণ। যেমন সাধুতে পড়িতেছে, চলিতে পড়ছে। তো এইভাবে প্রত্যেকটা কালের কথা বলা হয়েছে, তোমরা দেখো। চলিত রীতিতে সমাস ব্যবহারের প্রবণতা তুলনায় কম। প্রধানত দ্বন্দ্ব পুরুষ, দ্বন্দ্ব তৎপুরুষ ও বহুব্রী সমাস ব্যবহার করা হয়। কিন্তু সাধু রীতিতে কি করা হয়, যে বাংলা ভাষা কর্তা কর্ম ক্রিয়া পদবিন্যাসের কি করা হয়, ক্রমটি রক্ষিত হয়। চলিত রীতিতে আমরা সবসময় সেটা করি, মেনে চলি, আর যে কর্তা কর্ম ক্রিয়া স্ট্রাকচার মেনে চলি। যেমন কিছু বলিনি তো ওকে, আমি ওকে, তাহলে আমি ছিলাম কর্তা, তাহলে হিসাব মতো আমি আগে আসতো। আমরা কিন্তু সবসময় তাই করি। তো সাধু চলিতের এই যে পার্থক্য দেখানো হলো, আজকের লেখ্য বাংলায় এই পার্থক্য মোটামুটি বজায় রাখা হলেও এই দুই ভাষার মধ্যে বিভেদ কিন্তু অনবদ্য নয়। ক্রিয়া ও সর্বনামের রূপে পার্থক্য বজায় থাকলেও অন্যান্য ক্ষেত্রে অনেক সময় এই দুই রীতি মিশে যায়। কবিতা ক্ষেত্রে অবশ্য দুই প্রকার ক্রিয়াও ব্যবহার করা হয়, যেমন জীবনানন্দ দাশ, সত্য চট্টোপাধ্যায় সাধু চলিত মিলিয়ে ব্যবহার করেছে। সেক্ষেত্রে কেউ বলেন না যে এখানে মিশে গেছে সাধু চলিত ভাষা, বরং চমৎকৃত হয়। এই যে কি কথা, তাহার সাথে, সাথে বলা হচ্ছে এটা চলিত ভাষার রূপ, তাহার এটি সাধু ভাষার রূপ।
উদাহরণ হিসেবে একটি সাধু রীতির নিদর্শন দেওয়া হলো, তোমরা এটা পড়বে। আর এরপর যে কি বলা হচ্ছে দেখো, কপালকুণ্ডলা সম্পর্কে বলা হচ্ছে, বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা। সেখানে বলা হচ্ছে বঙ্কিমচন্দ্রের পরবর্তীকালে সাধু রীতিতে বাংলা বানানের বর্তমান রূপটি ধীরে ধীরে ফুটে উঠেছে। তোমরা সারাদিন যত কথা বলো, যত লেখো, সবই চলে। আমরা কথা বলার সময় একটানা কথা বললি না, থেমে থেমে বলি, কারণ একদিকে যেমন শ্বাস নেওয়ার প্রয়োজন হয়, তেমনি কথার অর্থ বোঝানোর জন্য কিন্তু একটু বিরাম নিতে হয়। এই বিরাম যদি অনিয়মিত না হয় তাহলে তা হয় গদ্য, আর যদি নিয়মিত হয় তাহলে তাতে হয়ে ওঠে পদ্যের আমেজ। যে কোনো ভাষার মতো বাংলা ভাষাতেও আছে পদ্য গদ্যের বৈচিত্র্য। তাহলে বাংলা ভাষার সামগ্রিক বৈচিত্র্য যা উঠে এলো তা অনেকটা এই বলো। কি 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 বলা হচ্ছে দেখো, যে একটা আছে পদ্য, একটা লেখ। পদ্যর মধ্যে আঞ্চলিক উপভাষা, সমাজ ভাষা, দ্বিভাষা। আর লেখর মধ্যে কি মূলত ক্রিয়া সর্বনামের প্রকার অনুযায়ী সাধু আর চলিত, আর উচ্চারণের বিরাম বা ছেদের প্রকার অনুযায়ী গদ্য। আশা করি তোমরা এই চ্যাপ্টারটা বুঝতে পেরেছ। তো এই হচ্ছে তোমাদের তৃতীয় চ্যাপ্টার তথা ভাষার শেষ অধ্যায়। এই অধ্যায়টি হওয়ার পর আমরা চেষ্টা করব যে ভাষার 3টি অধ্যায় থেকে ফুল মার্কস অর্থাৎ 10-এ 10 তোলার। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, পারলে বন্ধুদের সাথে শেয়ার করো না। আর সাবস্ক্রাইব যদি না করে থাকো সাবস্ক্রাইব